বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে রক্ত নিয়ে আলোচনা করি। এসো আমরা আমাদের পাঠে মনোযোগ দেই। শিক্ষার্থীবৃন্দ, রক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানুষের শরীরে রক্ত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্তের স্বাদ অনেকটা লবণাক্ত এবং ক্ষারীয় পদার্থ। রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে, যার ফলে রক্তের বর্ণ লাল হয়। তাছাড়া আমরা রক্তের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করি। রক্তের উপাদানকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হলো রক্ত রস এবং অপরটি হলো রক্ত কণিকা। রক্ত রস হচ্ছে রক্তের তরল অংশ। রক্ত কণিকাগুলিকে পৃথক করলে রক্তের যে অংশ পাওয়া যায় তাই হলো রক্তরস। রক্তরসের বর্ণ ঈষৎ হলুদ। রক্তরসের মধ্যে বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। এবং জৈব পদার্থের মধ্যে রয়েছে গ্লুকোজ, বিভিন্ন প্রকার চর্বি, কোলেস্টেরল, বিভিন্ন প্রকার হরমোন ইত্যাদি। এসো আমরা দেখি রক্তকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো রক্ত রস এবং অপরটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরসকে আমরা যে বললাম, যার মধ্যে বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ রয়েছে। জৈব পদার্থগুলি আমাদের বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে এবং অজৈব পদার্থগুলি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রক্তের যে আরও কয়েকটা উপাদান আছে, তার মধ্যে রয়েছে সিরাম। সিরাম কি? সিরাম হচ্ছে রক্তের আরেকটি উপাদান হলো সিরাম। সিরাম হচ্ছে রক্ত থেকে কণিকাগুলি পৃথক করার পর যে রক্তরস থাকে, যে রক্তরস কিন্তু জমাট বাঁধে। এক জাতীয় প্রোটিন আবরণ থাকে, এই প্রোটিন আবরণ রক্তরসকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্তরস জমাট বাঁধার পর রক্তের যে অংশ থাকে তাকে বলা হয় সিরাম। এখন আমরা দেখি রক্তরসের কী কী কাজ। রক্তরস আমাদের শরীরের বিভিন্ন অংশে দ্রবীভূত খাদ্যবস্তু দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। রক্তরস হরমোন পরিবহন করে। রক্তরস বিভিন্ন প্রকার ইউরিয়া বা বর্জ্য পদার্থ দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। রক্তরস দেহের অম্লীয় এবং ক্ষারীয় অংশের সমতা বিধান করে। রক্তরস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই হলো রক্তরসের কাজ। এরপর আছে রক্ত কণিকা।
আমাদের দেহের রক্তকণিকা হচ্ছে রক্তসের মধ্যে ভাসমান অবস্থায় থাকা কিছু কোষ। এই রক্তের মধ্যে সাধারণত 3 প্রকার কণিকা থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্র। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্র। লোহিত রক্তকণিকার আরেকটি নাম আছে যেটিকে বলা হয় ইরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোসাইট এবং অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। এখন আমরা লোহিত রক্তকণিকার গঠন সম্বন্ধে আলোচনা করব। এখানে একটা চিত্র রয়েছে, তোমরা লক্ষ্য করো। দেখো, এগুলি হচ্ছে লোহিত রক্তকণিকা, এগুলি হচ্ছে শ্বেত রক্তকণিকা, এগুলি হচ্ছে অনুচক্রিকা। আমরা চিত্র থেকে যদি লক্ষ্য করে দেখব লোহিত কণিকার বর্ণ লাল। লোহিত কণিকার বর্ণ লাল কারণ এর মধ্যে হিমোগ্লোবিন নামক এক প্রকার লৌহ গঠিত পদার্থ থাকে, যার ফলে রক্তের বর্ণ লাল দেখা। লোহিত কণিকা গোলাকার বা দ্বিউত্তর হইতে পারে। এগুলি আমাদের দেহের সংখ্যায় বিভিন্ন রকম হয়। যেমন ভ্রূণ অবস্থায় একজন মানুষের শরীরে 70 থেকে 80 লাখ লোহিত, 1 মিলিমিটার রক্তে 70 থেকে 80 লাখ লোহিত রক্তকণিকা থাকে। শিশুদের দেহে 60 থেকে 70 লাখ এবং সুস্থ পুরুষ মানুষের দেহে, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দেহে এর সংখ্যা হলো 4.5 লাখ থেকে 4.5 থেকে 5.5, এবং মেয়েদের দেহে 60 থেকে 5। একটা লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে, লোহিত রক্তকণিকা আমাদের দেহের বিভিন্ন অংশে, আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন লোহিত রক্তকণিকা আমাদের দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেয়, এবং কোষে পৌঁছে যাওয়ার পর এই লোহিত রক্তকণিকার অক্সিজেন কোষের সাথে একটা জারণ বিক্রিয়া ঘটায়, এবং জারণ বিক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। এই শক্তি আমরা আমাদের বিভিন্ন কাজকর্মে, হাঁটা চলায় ব্যবহার করি, এবং তাপ দেহ ব্যবহার করে, এবং কার্বন ডাইঅক্সাইড আবার অন্য একটি রক্তের সাথে আবার ফুসফুসে আসে, এবং ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড আবার দেহের বাইরে চলে যায়। লোহিত রক্তকণিকা আরও কতগুলি কাজ করে থাকে। লোহিত রক্তকণিকা বর্ণ লাল বলে এটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করতে পারে। লোহিত রক্তকণিকার উৎপত্তি অস্থিমজ্জা, এদের কোনো নিউক্লিয়াস থাকে না, এরা অস্থিমজ্জা উৎপন্ন হয়ে সরাসরি রক্তে চলে আসে। আমাদের দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একটা সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তবে রক্তে লোহিত কণিকার পরিমাণ বেশি হলে এক ধরনের রোগ হয়, এবং কম হলেও রক্তশূন্যতা দেখা যায়। এরপরে আমরা রক্তের যে কণিকা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে
শ্বেত রক্তকণিকা। আমরা চিত্র থেকে দেখতে পাই শ্বেত রক্তকণিকার কোনো বর্ণ নাই। এদের নিউক্লিয়াস থাকে, তবে এদের কোনো বর্ণ নাই। এরা চলাফেরা করতে রক্তরসের মধ্যে এরা চলাফেরা করতে পারে। এরা ফেগোসাইটিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। এদের গড়ায়ু 1 থেকে 15 দিন। আমাদের দেশ সাধারণত 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকা আমাদের দেহ যদি কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাহলে শ্বেত রক্তকণিকা তাদেরকে প্রতিরোধ করে। রক্তের আরেকটি কণিকা হচ্ছে অনুচক্রিকা। এখানে চিত্র লক্ষ্য করো, ইয়া অনেকটা হলুদ, ইয়া গোলাকার, দণ্ডাকার বা ডিম্বাকার হইতে পারে। এদের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধার সাহায্য। অনুচক্রিকা যদি আমাদের দেহের কোনো অংশ কেটে যায় বা কোনো জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়, তাহলে অনুচক্রিকা দ্রুত বেগে ওই স্থানে এসে জমা হয়। ওইখানে জমা হওয়ার পর অনুচক্রিকা একটা হাইব্রিড নামক এক প্রকার পদার্থ তৈরি করে, রক্তজালক তৈরি করে কাটা স্থানের চারিদিকে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এই হলো অনুচক্রিকার কাজ। অনুচক্রিকা আমাদের প্রতি ঘন মিলিলিটার রক্তে 2.5 লাখ হয়ে থাকে এবং এদের গড়ায়ু 10 থেকে 15 দিন। তাহলে এখন আসুন, আমরা রক্তের বিভিন্ন কণিকা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখি রক্তের স্বাভাবিক কাজ কী। রক্তের কাজ আমাদের আলোচনা থেকে অনেকটা কিন্তু আমরা রক্তের কাজ সম্বন্ধে আলোচনা করেছি। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রক্তের কি কি কাজ। তোমরা একটু চিন্তা করলে রক্তের কাজগুলি বলতে পারি। 1 নম্বর, শ্বাসকার্য। শ্বাসকার্যে রক্ত কাজ করে। কিভাবে শ্বাসকার্যে রক্তে কাজ করে? আমি আগে বলেছি যে রক্তের যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশ্রিত হয়। অর্থাৎ আমাদের দেহ থেকে যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশ্রিত হয়ে হিমোগ্লোবিন রূপে দেহের বিভিন্ন কোষে পৌঁছে এবং বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার তারা ফুসফুসে নিয়ে যায়। এরপরে আছে বিভিন্ন প্রকার হরমোন। আমাদের দেহে বিভিন্ন প্রকার হরমোন আছে। এই রক্ত দেহের বিভিন্ন অংশে হরমোনের সমতা বিধান করে। রক্ত আমাদের হরমোন পরিবহন বর্জ্য পদার্থ। আমাদের দেহে জারণ ক্রিয়ার ফলে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এবং এই বর্জ্য পদার্থগুলি রক্ত আমাদের দেহের বৃক্কে নিয়ে যায় এবং বৃক্ক থেকে তা দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। উষ্ণতা নিয়ন্ত্রণ। রক্ত আমাদের দেহের তাপমাত্রার সমতা বজায় রাখে। রক্ত আমাদের দেহের মধ্যে যে ক্ষার এবং অ্যাসিড এবং ক্ষারের সমতা বিধান করে। রক্ত আমাদের দেহকে যদি কোনো রোগ জীবাণু আক্রমণ করে, তাহলে সেই রোগ জীবাণুকে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে। এরপরে আছে রক্ত আমাদের দেহের মধ্যে
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই হলো আমাদের রক্তের কাজ। এরপরে আমরা দেখি রক্তের গ্রুপ। আমরা রক্ত সম্বন্ধে জানলাম। তোমরা দেখে থাকবে যে কারো যদি বিরাট অসুস্থ হয় অথবা কারো শরীর কেটে যায়, তবে রক্তের প্রয়োজন হয়, তখন আমরা অন্যদের দেহ থেকে রক্ত নিয়ে ওই লোকের দেহে রক্ত পূর্ণ করি। কিন্তু সব রক্তই কিন্তু সব লোককে দেওয়া যায়। এই জন্য রক্তের গ্রুপ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। সকল রক্ত যদি, এই জন্য রক্তকে বিজ্ঞানীরা 4টা গ্রুপে বিভক্ত করেছেন। 4টা গ্রুপ হলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। এই 4টা গ্রুপে রক্তকে ভাগ করে। এই 4টা গ্রুপ সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদেরকে 2টি শব্দ সম্বন্ধে ধারণা থাকতে হবে। একটি শব্দ হচ্ছে অ্যান্টিজেন এবং অন্যটি হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে শরীরে বাইরে থেকে আসা কোনো প্রোটিন কণিকা, যা দেহে ঢুকলে রক্তের প্রতিরক্ষা ব্যবস্থা তাকে তাদের ক্ষতিকর মনে করে তাকে ধ্বংস করে দিতে চায়। এই বস্তুটাকে বলা হয় অ্যান্টিজেন। এবং অ্যান্টিজেনের বিপরীত হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে কোনো অ্যান্টিজেন শরীরে ঢুকলে শরীরে এক প্রকার পদার্থ তৈরি হয়, সেই পদার্থে অ্যান্টিজেনকে ধ্বংস করতে চায়, সেই পদার্থটির নাম অ্যান্টিবডি। এখন আমরা এ গ্রুপের রক্তে সাধারণত কোনো এ অ্যান্টিজেন থাকে। এক গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন থাকে, কিন্তু এ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি থাকে। কিন্তু এতে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। বি গ্রুপের রক্তে বি অ্যান্টিজেন থাকে, কিন্তু বি অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি থাকে। কিন্তু এ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি থাকে। এ বি গ্রুপে এ এবং বি 2টি অ্যান্টিজেনই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টিবডি থাকে। তাহলে আমরা এই যে 4 প্রকার গ্রুপের রক্ত, এটা আমরা কোন গ্রুপকে কে দিতে পারবো, এটা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি রক্তের গ্রুপ সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে দেওয়া যায় তা সহজেই আমরা বুঝতে পারি। ও গ্রুপে যেহেতু কোনো অ্যান্টিজেন থাকে না, সুতরাং ও গ্রুপের রক্ত যে কোনো গ্রুপকেই দেওয়া যেতে পারে। কারণ যেহেতু এতে অ্যান্টিজেন নাই, সুতরাং এক গ্রুপে দেওয়ার পরেও অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির সাথে কোনো গুচ্ছবদ্ধ হবে না। বি গ্রুপে দিলেও রক্ত গুচ্ছবদ্ধ হবে না, এ বি গ্রুপে দিলেও গুচ্ছবদ্ধ হবে। এই জন্য ও গ্রুপকে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলে। অনুরূপভাবে এ বি গ্রুপের রক্ত শুধু এ বি গ্রুপ ছাড়া অন্য গ্রুপকে দেওয়া যাবে না, কারণ এ বি গ্রুপে একটি অ্যান্টিজেন এবং একটি বি অ্যান্টিজেন আছে। সুতরাং এইগুলি অন্য কোনো গ্রুপে দেওয়ার সাথে সাথে তা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ রক্ত যাতে জমাট না বাঁধে, এই জন্যই আমরা রক্ত অন্য দেহে প্রবেশ করানোর সময় সতর্ক থাকতে হবে। যাক, আজকে তোমাদেরকে আমি রক্ত এবং রক্তের গ্রুপ সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা দিয়েছি। আগামী ক্লাসে আমরা রক্তের গ্রুপ সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।
এই আশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার টিপ দিন ওই সাইড কমিয়ে রয়েছি।